আসসালামু আলাইকুম। এসএসসি 26 27 28 এভরিওয়ান। সো আজকের ক্লাসে আমরা 100টা এমসিকিউ নিয়ে ব্যাখ্যা সহ অ্যানালাইসিস সহ তোমাদেরকে একটা ক্লাস দিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমাদের যে কথাটা দিয়েছে, তোমাদেরকে 100টা এমসিকিউ ব্যাখ্যা সহ একটা ক্লাস দেব। আজকের ভিডিওতে তোমরা যে এমসিকিউগুলো দেখবা এবং ব্যাখ্যা সহ শিখবা, এগুলো থেকে কমপক্ষে বিভিন্ন বোর্ডে 70% কমন পাবা আশা করা যায়। তো 100টা এমসিকিউ দিয়ে আসলে তেমন কিছু হয় না। তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো, পরীক্ষা দিবা, তোমরা আরও অনেকগুলো এমসিকিউ পড়বা। এগুলো থেকে যে এমসিকিউগুলো আছে ব্যাখ্যা সহ, ওগুলো অবশ্যই তো তোমরা বুঝতেই পারবা যে ব্যাখ্যাগুলো দেব। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা। প্রথমত আমি যে তিনটা বোর্ড নিয়ে আলোচনা করব: ঢাকা বোর্ড, রাজশাহী বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড। এই তিনটা বোর্ডের মধ্যে ঢাকা বোর্ডটা মোটামুটি সহজ ছিল এবং বাকি দুইটা বোর্ড অনেক ম্যাথ। তো তোমরা একটু মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবা, আর অবশ্যই তোমাদের বন্ধুদেরকে এই বিষয়ে একটু জানিয়ে দেবা, যেহেতু তারা পরীক্ষা দিবে। এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখো তাহলে। আচ্ছা, ঢাকা বোর্ড 2025 হিসাব বিজ্ঞান ও তথ্যর অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? তোমাদের এখান থেকে অনেক এমসিকিউ আসে, প্রত্যেকটা বোর্ডে তোমাদের এখান থেকে একটা বা দুইটা এমসিকিউ আসে। তো হিসাব বিজ্ঞানের তথ্যর অভ্যন্তরীণ ব্যবহারকারী কে? হিসাব বিজ্ঞানের তোমরা প্রথমে একটু ধারণা নিয়ে রাখো। হিসাব বিজ্ঞানকে তথ্য ব্যবস্থা প্রক্রিয়া বলা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? তথ্য ব্যবস্থা প্রক্রিয়া বা ইনফরমেশন সিস্টেম ব্যবস্থা প্রক্রিয়া বলা হয়, বা ইনফরমেশন সিস্টেম। এবং এই তথ্য ব্যবহারকারী কারা, বা তথ্য প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কারা ব্যবহার করবে, এই বিষয়ে তোমার হিসাব বিজ্ঞানে দেওয়া আছে। হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী দুই ধরনের। একটা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী এবং আরেকটা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। অর্থাৎ অভ্যন্তরীণ মানে তোমার ব্যবসার ভিতরে যারা যারা আছে তারা তোমার ব্যবসার হিসাবটা ব্যবহার করবে। বাহ্যিক হচ্ছে তোমার ব্যবসার বাহিরে, অর্থাৎ তুমি যাদেরকে তোমার ব্যবসায় তথ্য শেয়ার করবা না বা করতে দ্বিধাবোধ করবা, তারা হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। তাহলে হিসাব বিজ্ঞানের তথ্য অভ্যন্তরীণ মানে কারা? যারা ভিতরে আছে। এবার দেখো, আমি এখানে একটা লিস্ট দিয়েছি। অভ্যন্তরীণ ব্যবহারকারী হচ্ছে মালিক ও ব্যবস্থাপক, এরা হচ্ছে মালিক পক্ষ। তারপর পরিচালক, অফিসার, এরা হচ্ছে কি পরিচালক পক্ষ। তারপর হচ্ছে হিসাবরক্ষক এবং কর্মকর্তা, এরা হচ্ছে হিসাব পক্ষ। তাহলে তোমার এই তিনজন ব্যক্তিরা হচ্ছে মালিক, ব্যবস্থাপক, পরিচালক, অফিসার, হিসাবরক্ষক, হিসাব কর্মকর্তা। তোমার এরা হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। বাহ্যিক হচ্ছে কারা? বাহিরের বিনিয়োগকারী, অর্থাৎ তোমার ব্যবসায় বিনিয়োগ করবে, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। তোমার ব্যবসায়ী অবস্থা কেমন তা জানতে চাইবে, এরা হচ্ছে বিনিয়োগকারী। কিসের উপর বিনিয়োগ করবে? তোমার ব্যবসাটা কি লস হচ্ছে না লাভ হচ্ছে, সেটার উপর কি করবে? বিনিয়োগ করবে। আচ্ছা, যাই হোক। এরপর হচ্ছে দেনাদার। দেখো, দেনাদার হচ্ছে কি দেনাদার হচ্ছে তোমার যার কাছে তুমি কি করবা? বিক্রি করবা। তারপর পাওনাদার, সরবরাহকারী, ব্যাংক, ঋণ প্রদানকারী, শ্রমিক, কর্মকর্তা, কর্মচারী, সরকার, কর কর্তৃপক্ষ, ভোক্তা, গবেষক, প্রতিযোগী প্রতিষ্ঠান। এগুলো সবই হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। ভাই, মূলত আমি তোমাদেরকে এগুলো সব বেসিক দিচ্ছি। আর এগুলো তোমাদের বইয়েই আছে। তোমরা যদি একটু রিসার্চ করো, একটু অ্যানালাইসিস করো, তাহলে এগুলো তোমরা বইই পাবা। তাহলে আমরা এখানে দেখি অভ্যন্তরীণ ব্যবহারকারী কে আছে? ব্যবস্থাপক। এ হচ্ছে তোমার উত্তর, ব্যবস্থাপক। এবং সরকার, উনি হচ্ছেন সরকার হচ্ছে কি বাহ্যিক। তারপরে আর কি আছে? পাওনাদার, সেও বাহ্যিক। তারপর দেনাদার, এটাও বাহ্যিক। ঠিক আছে? তাহলে অভ্যন্তরীণ ব্যবহারকারী কারা? যারা বাহিরের মালিক যাদেরকে তথ্য পৌঁছাতে দ্বিধাবোধ করবে, বা মালিকের সাথে যাদের একটা প্রতিযোগিতা আছে,
এখন দেখো আমি এখানে একটা ওয়ার্ড দিচ্ছি, যে পণ্য ইয়া ইয়া এখানে একটা আচ্ছা ভাই দেখো, তাহলে এখানে একটা আমি দিচ্ছি প্রতিযোগী প্রতিষ্ঠান এবং গবেষক, অর্থাৎ তোমার ব্যবসায়ের সাথে যারা অন্যান্য ব্যবসা আছে একই ধরনের, তারা প্রতিযোগী প্রতিষ্ঠান তোমার, তো তারা তোমার ব্যবসায়ের তথ্য সম্পর্কে জানতে চাইবে। এবং গবেষক তোমার ব্যবসায়ের পণ্যগুলো কেমন, তোমার ব্যবসায়ের ধরন কেমন, সে ধরনের যারা গবেষক আছে তারা সে ধরনের তথ্য জানতে চায়। এরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী, এটা একদম মুখস্থ রাখবা। আর যারা এই পিডিএফটা এই এমসিকিউ স্লাইডের পিডিএফটা নিতে চাও, তাহলে তোমরা একটা কমেন্ট করবে, আমি তোমাদেরকে দিয়ে দেবো কমেন্টে। আচ্ছা, এরপর দেখো মুনাফাভোগী প্রতিষ্ঠান। আচ্ছা, মুনাফাভোগী প্রতিষ্ঠান হচ্ছে যারা মুনাফা অর্জনের উদ্দেশ্যে কী করে, ব্যবসা করে। তোমাদের বই আছে কি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান, সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান আছে, তাহলে তুমি সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানগুলো শিখে রাখবা। স্কুল, কলেজ, হ্যাঁ, ক্লাব, হাসপাতাল, তারপর আর কি আছে, সোসাইটি, সমিতি, এরা হচ্ছে সেবামূলক অমুনাফাভোগী, অর্থাৎ তারা কোনো কি লাভের আশায় তাদের প্রতিষ্ঠানটা পরিচালনা করতেছে না। তাহলে তোমার অমুনাফাভোগী কোনগুলা, স্কুল, কলেজ, হাসপাতাল, আর এখানে দোকান হচ্ছে কি মুনাফাভোগী প্রতিষ্ঠান। তারপর নেক্সট যায় 3 নম্বর হচ্ছে ইকুয়াল এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স ডি সমীকরণটি আর উপাদান দ্বারা কি নির্দেশ করে। আচ্ছা, তাহলে আমরা সমীকরণ মানে কি জানি, সমীকরণ হচ্ছে এ ইকুয়াল এল প্লাস ও ই, এটা হচ্ছে কি হিসাব সমীকরণ। তোমাদের এই সমীকরণটা কোথায় আছে, বইয়েই আছে। এবং এ ও ই এর বর্ধিত রূপ কোনটা, এটা মনে রাখবা। ও ই এর বর্ধিত রূপ যদি বলে তোমার হিসাব সমীকরণের ও ই বা ই মালিকানার সত্যের বর্ধিত রূপ কোনটা, তখন তোমরা এই ফুরাটা দেওয়া লাগবে, এই যে ফুরাটা দেওয়া লাগবে। আচ্ছা, যাই হোক, তাহলে এখন তোমাকে প্রশ্ন করছে তোমার হিসাব সমীকরণে এর এই আই আর দ্বারা কি বোঝায়। দেখো ভাইয়া, তাহলে তোমাকে সবগুলোর ব্যাখ্যা জেনে রাখতে হবে, সবগুলোর ইংলিশ ওয়ার্ড বা মিনিংটা জেনে রাখতে হবে। এই হচ্ছে কি অ্যাসেটস, সম্পদ, লিঅ্যাবিলিটিস অর্থাৎ দায়, দায় অর্থ কি অ্যাবিলিটিস অর্থ সক্ষম, লিঅ্যাবিলিটিস অর্থ দায়। তারপর চি হচ্ছে ক্যাপিটাল, মূলধন, আর হচ্ছে রেভিনিউ, আয়, ই এক্স অর্থাৎ এক্সপেন্সেস, খরচ, ডি হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন। এখন তোমার আর মানে কি, তাহলে রেভিনিউ, এখানে তোমার উত্তোলন, মূলধন এগুলো না দিয়ে ইংলিশ ওয়ার্ডগুলো দিতে পারে যদি প্রশ্ন একটু কঠিন হয়, তাই তোমাকে ইংলিশগুলো সহ শিখে রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। তাহলে আর সমান আয়, রেভিনিউ। নিচের কোনটি লেনদেন, লেনদেন সহজভাবে মনে রাখার জন্য একটা টেকনিক শিখে দিই। পণ্য ফরমায়েশ, আদেশ, অর্ডার, পণ্য ক্রয়ের জন্য কি করছে, ফরমায়েশ, আদেশ, অর্ডার, যেমন। আচ্ছা, তারপর নিয়োগ, ব্যবসায় কারো কাছে কোনো একজন ব্যক্তিকে নিয়োগ দিবে বা কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করছে, প্রস্তাব গ্রহণ করছে, ইঙ্গিত প্রদান করছে। প্রতিশ্রুতি, কোনো একটা চুক্তি করছে বা বিনিয়োগের জন্য প্রতিশ্রুতি দিছে, এগুলো লেনদেন নয়। 3 নাম্বার কি দিছি, মালিক, ব্যক্তিগত প্রয়োজনে কোনো ঘটনা ব্যবসার সাথে সংযুক্ত না থাকলে, অর্থাৎ মালিকের ছেলের বেতনের পরিশোধ করছে, মালিকে কি করছে, তার ছেলের বেতন পরিশোধ করছে, এটা কখনো লেনদেন নয়। যদি মালিক তার ছেলের বেতন ব্যবসা থেকে নিয়ে পরিশোধ করে, তাহলে সেটা কি লেনদেন। আচ্ছা, এরপর যেমন মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তার ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। আচ্ছা, ব্যক্তিগত প্রয়োজনে গাড়ি ক্রয়, মালিকের ড্রাইভারের মৃত্যু, মালিকের অর্থ চুরি, এগুলো লেনদেন নয়। ব্যবসার দায়িত্ব, ব্যক্তির মৃত্যু, চাকরি বাতিল, যেমন ম্যানেজারের মৃত্যু বা ম্যানেজারের চাকরি শেষ, এগুলো কখনো লেনদেন নয়। তাহলে দেখো নিচের কোনটি লেনদেন, তোমাকে বলছি নিচের কোনটি লেনদেন,
তাহলে জনাব ব্যবসার নিকট পণ্য বিক্রয়, আচ্ছা এটা একটা লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ টাকা চুরি, মালিকের ব্যক্তিগত কখনো লেনদেন নয়, এই যে মালিকের ব্যক্তিগত কোনো কিছুই লেনদেন নয়। তাহলে তোমার উত্তর হবে কত? ঘ নাম্বার উত্তর হবে এটা। এবার দেখো তোমার হিসাব সমীকরণ হচ্ছে, এখান থেকে তোমার অনেকগুলো এমসিকিউ আসে, এই যে বিভিন্নভাবে তোমাকে দিতে পারে এগুলো এল প্লাস উই বা ই, তারপর ই মাইনাস এল অথবা এল মাইনাস এ মাইনাস ই, এবং বর্ধিত রূপের মধ্যে কয়েকভাবে দিতে পারে ইকুয়াল এল প্লাস সি মাইনাস ডি আর সি মাইনাস ডি প্লাস আর মাইনাস ই। এটা একটা ডেবিট ও ক্রেডিট, এক পাশ ডেবিট আরেক পাশ ক্রেডিট। সম্পদ ব্যয় উত্তোলন ডেবিট পাশ, দায় মূলধন আয় ক্রেডিট পাশ, এভাবেও দিতে পারে। বা তোমাকে ব্রেকেট ছাড়াও দিতে পারে, আমি এখানে ব্রেকেট দিতে ভুলে গেছি, আচ্ছা তোমাকে ব্রেকেট ছাড়াও দিতে পারে, একই সেম। ব্রেকেট ছাড়া দিলে যেটা এইটা হবে, ব্রেকেট সহ দিলেও এটা হবে। এরপর মালিকানা সত্য সমীকরণ এ মাইনাস এল ইকুয়াল সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি, এটা হচ্ছে মালিকানা সত্যের সমীকরণ। তাহলে তোমার এখানে সমীকরণ কোনটা সঠিক? ইকুয়াল এল প্লাস ই সঠিক, তারপর ই সমান এই যে ই সমান এ মাইনাস এল, এটাও সঠিক। এল সমান এ মাইনাস ই, এই যে এল সমান এ মাইনাস ই, এটাও সঠিক। তাহলে আমাদের উত্তর হবে সবগুলো। এর পরবর্তী দেখি প্রাপ্য বিল কোন হিসাব? প্রাপ্য বিল তারপর যে প্রাপ্য বাট্টা বা তোমার প্রাপ্য বাট্টা না, প্রাপ্য বিল, তারপর যে তোমার দেনাদার, আরও কি আছে, প্রাপ্য বিল, দেনাদার, প্রাপ্য নোট, নগদ অর্থ, এগুলো সব সম্পদ। এই যে সম্পদের আমি একটা সমীকরণ দিয়ে দিছি, চার্ট দিয়ে দিছি, এগুলো এটা একটু দেখে নিবা। নগদ অর্থ, নগদ তহবিল, তারপরে তোমার হাতে নগদ, নগদ উদ্বৃত্ত, দেনাদার, নগদ উদ্ধৃত, দেনাদার, প্রাপ্য হিসাব, বিবিধ দেনাদার, পাওনাদার, এগুলো দেখে নিবা। তারপর এখানে দেখো প্রাপ্য নোট, প্রাপ্য বিল, বকেয়া আয়, অর্জন, অগ্রিম খরচ। আসলে তোমাদের সময় কম, এই কারণে আমি জিনিসটা খুবই খোলামেলা আলোচনা করতে পারতেছি না এখানে, না হলে অনেক কিছু বলার ছিল, পাওনা, পুস্তক ঋণ, হ্যাঁ এগুলো অনেক কিছু বলার ছিল। তো পাওনা হচ্ছে এটা একটা দেনাদার, পুস্তক ঋণ এটা হচ্ছে তুমি দেনাদারকে টাকা দিছো, এখনও টাকাটা পাও নাই, এটাও তেমন একটা দেনাদার। তারপর আসবাবপত্র, অফিস সরঞ্জাম, হ্যাঁ এগুলো হচ্ছে কি অফিস সরঞ্জাম। তারপর এগুলো সবগুলো হচ্ছে সম্পদ। আচ্ছা তাহলে দায়গুলো দেখো, পাওনাদার হিসাব, বিবিধ পাওনাদার, দেনা, ক্রেডিটর, ক্ষয়খতিয়ানের জের, ব্যাংক ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক ওভারড্রাফট, একইভাবে মানে ব্যাংক থেকে তুমি অতিরিক্ত টাকা গ্রহণ করছো, গৃহীত ঋণ, বন্ধকি ঋণ, ডিবেঞ্চার, বন্ড, এই যে বন্ডও কিন্তু একটা দীর্ঘমেয়াদী দায়, মনে রাখবা বন্ড একটা দীর্ঘমেয়াদী দায়, প্রদেয় নোট, প্রদেয় বিল, অগ্রিম আয়, অনার্জিত আয়, অনুপার্জিত আয়, বকেয়া খরচ, বকেয়া আয়, এগুলো সব হচ্ছে তোমার দায়, আর এগুলো সব হচ্ছে তোমার সম্পদ। তাহলে আমাদের বলছে মালিকানা সত্য, এটা হচ্ছে তোমার কি মালিকানা সত্য হিসাব। তারপর সম্পদ আলাদা হিসাব। তারপর প্রাপ্য বিল, এটা একটা তাহলে কি হিসাব? সম্পদ হিসাব। ব্যয়, দায়। আচ্ছা এরপর দেখো একই শ্রেণীভুক্ত হিসাবগুলো হলো আসবাবপত্র একটা সম্পদ, হাতে নগদ একটা সম্পদ। কিন্তু তোমাকে কিছুক্ষণ আগে কি দেখালাম? ব্যাংক জমাতিরিক্ত, মনে আছে? ব্যাংক জমাতিরিক্ত, এই যে ব্যাংক জমাতিরিক্ত এটা একটা দায়। তাহলে একই হিসাবভুক্ত হচ্ছে আসবাবপত্র এবং হাতে নগদ দুটোটা সম্পদ। তাহলে আমাদের উত্তর হবে 1 আর 2, এটা একটা দায়, এটা হবে না। পরবর্তীতে যাই, হাসান ট্রেডার্স প্রশ্ন, এটা একটা ম্যাথটা একটু ভালো করে দেখো। তোমাদের যখন ম্যাথ দিবে, এই বড় একটা প্রশ্ন দিবে, তখন তুমি আগে যে মূল প্রশ্ন সেটা পড়বা। এখানে তোমাকে জিজ্ঞেস করছে মোট সম্পদ পরিমাণ কত, তুমি টাইম নষ্ট করবে না, তুমি আগে মূল প্রশ্নটা পড়ে নিবা। তাহলে তোমাকে মূল প্রশ্ন জিজ্ঞেস করছে মোট সম্পদের পরিমাণ কত, তাহলে তোমাকে আগে সম্পদ দেখতে হবে, কি কি সম্পদ আছে, উপরে কিছু আছে কিনা দেখবা, উপরে কিছু নাই। তাহলে প্রথমে কি আছে? আচ্ছা প্রথমে কি আছে? তাহলে প্রথমে আছে যন্ত্রপাতি 50,000, ওকে।
50,000, 1,00,000, 1,50,000, 40,000, তাহলে 1,90,000। তারপর আর সম্পদ নাই, তাহলে আমাদের উত্তর হবে 1,90,000। এই তো উত্তর হয়ে গেছে। তারপরে হাসান ট্রেডার্স মালিকানার সত্যের পরিমাণ কত হবে? তোমাকে জিজ্ঞেস করছে কি হাসান ট্রেডার্সের মালিকানার সত্যের পরিমাণ কত হবে। তাহলে তোমার এখানে কি আছে? মালিকানার সত্যের সূত্র কি? মালিকানার সত্যের সূত্র অবশ্যই জেনে রাখবা তোমরা। আমি এখানে মালিকানার সত্যের সূত্রটা দিতে ভুলে গেছি। আচ্ছা যাই হোক, মালিকানার সত্যের সূত্র হচ্ছে প্রারম্ভিক মূলধন প্লাস অতিরিক্ত মূলধন প্লাস অতিরিক্ত মূলধন। তারপরে কি আছে আরও? প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। এগুলো হচ্ছে তোমার মালিকানার সত্যের পরিমাণ। তাহলে আমার এখানে আছে মূলধন 2 লক্ষ, তারপরে আয়কর, বেতন, প্রাপ্ত সুদ। এই যে প্রাপ্ত সুদ একটা আয় 30,000, 2,30,000। তারপর মাইনাস কি ব্যয় 20,000, 30 থেকে 20 বাদ দিলে হচ্ছে 2,10,000। তারপর তোমার আরও 10,000 বাদ দিলে আসে, আরও 10,000 বাদ দিলে আছে 1,90,000। তাহলে আমাদের উত্তর হবে কি 1,90,000 উত্তর। আশা করি বুঝতে পারছো। আচ্ছা আমরা ম্যাথটা একটু করি তাহলে। আমাদের প্রথমে আছে কি মূলধন আছে কত? মূলধন আছে 2 লক্ষ। আচ্ছা মূলধন আছে 2 লক্ষ। তারপরে সুদ, প্রাপ্ত সুদ, এটা একটা আয়। প্রাপ্ত সুদ তুমি সুদ পাইছো, তার মানে এটা একটা আয়, প্লাস 30,000। প্লাস 30,000। এরপর তুমি কি দিছো? বেতন দিছো, এটা একটা ব্যয়। তাহলে আমাদের হয় 2,30,000, সরি 2,30,000। মাইনাস কি করব আমরা? ব্যয় মাইনাস করব। ব্যয় কত? 20,000। 20,000 হচ্ছে ব্যয়। তাহলে তাহলে আর থাকে কত? 2 লক্ষ, সরি 2,10,000। 2,10,000, 2,10,000 থেকে কী করব? আয়কর। আয়কর একটা কি? উত্তোলন। মনে রাখবা আয়কর একটা উত্তোলন। উত্তোলনের পরিমাণ আমি তোমাদেরকে দিয়ে দিব কিছুক্ষণ পরে। উত্তোলন কি আমার এখানে একটা ভিডিও আছে, ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে উত্তোলনের পরিমাণ। উত্তোলন হচ্ছে তোমার নগদ উত্তোলন, পণ্য উত্তোলন, তারপর যে কারবার থেকে উত্তোলন, এগুলো হচ্ছে উত্তোলন। উত্তোলনের ভিডিওটা একটু দেখে নিও, তাহলে তোমার সহজ হয়ে যাবে। তাহলে আমরা মাইনাস কি করব? 10,000 টাকা মাইনাস করে দেব। আরও সরি, তাহলে এখানে আচ্ছা 2,10,000 থেকে 10,000 মাইনাস করলে থাকে আরও 10,000 মাইনাস করলে আরও থাকে 10,000। তাহলে আমাদের উত্তর হবে কত? 2 লক্ষ। সরি, এখানে উত্তর হবে 2 লক্ষ। ওকে। তারপর মূলধন জাতীয় ব্যয় কোনটি? মূলধন জাতীয় ব্যয় তোমরা অবশ্যই জানো, জমি ক্রয়, স্থায়ী সম্পত্তি ক্রয়, তারপর দালান কোঠা ক্রয়, এগুলো হচ্ছে তোমার সব মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় একটা মূলধন জাতীয় ব্যয়, পণ্য ক্রয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মণিহারীয় মুনাফা জাতীয় ব্যয়, ভাড়া প্রদানের মুনাফা জাতীয় ব্যয়। তোমাকে জিজ্ঞেস করছে মূলধন জাতীয় ব্যয়। মূলধন জাতীয় ব্যয় হবে শুধুমাত্র জমি ক্রয়। আচ্ছা, এরপর আমরা দেখব ব্যবসার জন্য ঋণ গ্রহণ। ব্যবসার জন্য ঋণ গ্রহণ এটা কোন ধরনের হিসাব?
মূলধন জাতীয় প্রাপ্তিসমূহ। আচ্ছা, ব্যবসার জন্য ঋণ গ্রহণ হচ্ছে একটা মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে মূলধন জাতীয় প্রাপ্তি আরও কী কী আছে? মূলধন, অতিরিক্ত মূলধন, মালিক কর্তৃক সরবরাহকৃত ঋণ গ্রহণ, বন্ধকি ঋণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ, বিনিয়োগ বিক্রয়, মালিকের কোনো সম্পত্তি ব্যবসার জন্য আনয়ন, বিকৃত অর্থ। তারপর ব্যবসার জন্য আনয়ন বিকৃত বা যে সম্পত্তিটা বিক্রি করছে সেটা কি ব্যবসার জন্য আনয়ন করলো, এটা একটা মূলধন জাতীয় প্রাপ্তি। স্থায়ী সম্পত্তি বিকৃত অর্থ, পুরো টাকাটা হচ্ছে প্রাপ্তি। তাহলে তোমার এই সবগুলো হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। তাহলে ঋণ গ্রহণ সেম মূলধন জাতীয় একটা প্রাপ্তি। আরেকটা জিনিস মনে রাখবা, তোমার স্থায়ী সম্পত্তি বিকৃত অর্থ, পুরো টাকাটা হচ্ছে প্রাপ্তি। ধরো তুমি একটা স্থায়ী সম্পত্তি 1,00,000 টাকা দিয়ে ক্রয় করছো এবং সেটা তুমি 1,50,000 টাকাটা বিক্রি করছো, তাহলে ওই 1,50,000 পুরো টাকাটা হচ্ছে তোমার, পুরো টাকাটা হচ্ছে কি তোমার জন্য প্রাপ্তি। আচ্ছা, এখন এই 1,00,000 টাকার 50,000-এর তোমার কিনছো কত দিয়ে? 1,00,000 দিয়ে। একটু খেয়াল করো, কিনছো 1,00,000 টাকা দিয়ে, হ্যাঁ 1,00,000 টাকা দিয়ে কিনছো, এখন তুমি বিক্রি করছো 1,50,000। তাহলে তুমি অতিরিক্ত যে টাকাটা পেয়েছো সেটা হচ্ছে তোমার আয়। তাহলে মূলধন জাতীয় আয় হচ্ছে 50,000 এবং তোমার পুরা টাকাটা প্রাপ্তি 1,50,000। এটা হচ্ছে স্থায়ী সম্পত্তি বিকৃত অর্থ প্রাপ্তি টাকাটা। আশা করি বুঝতে পারছো। এমন এমসিকিউ আমরা কিছুক্ষণের মধ্যে পাবো আশা করি। আচ্ছা, এরপর দেখো, কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে? ভাইয়া অফিস সাপ্লাইজগুলো কোনগুলো তুমি আগে জানতে হবে। অফিস সাপ্লাইজ কোনগুলো সেটা আগে তোমাকে অবশ্যই জানতে হবে। অল্প মূল্যর মানে তুমি 500 টাকা 600 টাকা দিয়ে কিনতে পারবা এমন যে বস্তুগুলো আছে সেগুলো হচ্ছে অফিস সাপ্লাইজ। আচ্ছা দেখ, পুরাটা কথাটা তো বলে নেই। অল্প মূল্য সম্পদ, অল্প মূল্য বস্তু কিংবা সম্পদ কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যায়। অর্থাৎ তুমি 500 টাকা দিয়ে কিনে 4 বছর 5 বছর চালাতে পারবা, 3 বছর চালাতে পারবা। তাহলে কি তোমার এটা দীর্ঘমেয়াদী না? অবশ্যই। একটা যখন কলমদানি কিনবা, তুমি কি এটা 1 মাস ব্যবহার করে করে দেবা না? তাহলে ক্যালকুলেটর, তুমি কি ক্যালকুলেটর 1 মাসের জন্য 5 মাস 1 বছর না, তুমি এটা 2 বছর অনায়াসে ব্যবহার করতে পারবা। ঘড়িও সেম। স্টেপলার, অর্থাৎ আমরা যে খাতা পরীক্ষায় ফিন মারো না, এটাকে কি বলে? স্টেপলার। এবং এগুলো হচ্ছে তোমার অফিস সাপ্লাইজ। তাহলে তোমাকে বলছে কোনটি ক্রয়ের জন্য অফিস সাপ্লাইজ ডেবিট হবে। আচ্ছা ভাই, অফিস সাপ্লাইজ কেন ডেবিট হবে? অফিস সাপ্লাইজ কি সম্পদ নাকি ব্যয়, নাকি এটা কোনো পণ্য ক্রয় হিসাব আসবে? বা অফিস সাপ্লাইজ হচ্ছে সম্পদ। অফিস সাপ্লাইজ, অফিস সরঞ্জাম, এই দুইটা হচ্ছে তোমার সম্পদ। মনে রাখবা, এই দুইটা হচ্ছে কি সম্পদ। শুধু সাপ্লাইজ হচ্ছে মণিহারি, শুধু সাপ্লাইজ কি মণিহারি। তাহলে দেখো, তোমার অফিস সাপ্লাইজ কিভাবে মনে রাখবা, সম্পদ কিভাবে? সম্পদ আর ব্যয়, সম্পদ আর ব্যয় অলওয়েজ ডেবিট, অলওয়েজ কি ডেবিট। তাহলে অফিস সাপ্লাই যেহেতু সম্পদ, তাই এখানে ডেবিট হবে কি ঘড়ি। অফিস সাপ্লাইজ ডেবিট হবে ঘড়ি, অফিস সাপ্লাইজ ঘড়ি, তাই এটা কি হবে? ডেবিট হবে। তোমার মনে প্রশ্ন থাকতে পারে, ভাই কেন ডেবিট হবে? কারণ এটা একটা সম্পদ, তাই ডেবিট হবে। বুঝতে পারছো? মনে রাখবা, সম্পদ আর ব্যয় অলওয়েজ ডেবিট। দন্তস্ব সম্পদ আর বতে ব্যয় অলওয়েজ ডেবিট। আর একটা আছে উত্তোলন, আর একটা আছে কি উত্তোলন। উত্তোলন, সম্পদ, ব্যয় সবসময় ডেবিট। তারপর সাপ্লাইজ, ভাই তুমি মনে রাখবা অফিস সাপ্লাইজ এবং সাপ্লাইজ এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। অফিস সাপ্লাইজ হচ্ছে কি বললাম, অল্প মূল্যর অনেক দিন ব্যবহার করতে পারবা। আর সাপ্লাইজ হচ্ছে তুমি অল্প মূল্য দিয়ে কিনবা কিন্তু অল্প দিনে ব্যবহার করবা। যেমন খাতা, কলম, পেন্সিল, স্কেল, কম্পাস, রাবার ইত্যাদি, সুতা, সুতা, এগুলো হচ্ছে কি তোমার অফিস সাপ্লাইজ। সাপ্লাই, শুধু সাপ্লাই, অর্থাৎ এগুলোকে মণিহারিয়া বলা হয়। এগুলোকে কি বলা হয়? মণিহারিয়া বলা হয়। তোমাকে জিজ্ঞেস করতে পারে কোনটা মণিহারি। তারপর বিশেষ জাবেদা হলো, বিশেষ জাবেদা কি?
ব্যবসায়ের আমরা সাধারণত যে জাবেদাগুলো করি না নর্মালি, ওগুলো সবগুলো বিশেষ জাবেদা। যেমন ক্রয় জাবেদা, বিক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা, নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। অর্থাৎ আমরা ক্রয় করি, ব্যবসা সাধারণত কী হয়, ক্রয় হয়, বিক্রয় হয়, ক্রয় ফেরত পাঠাই, বিক্রয় ফেরত পাঠাই, তারপর নগদে টাকা পাই, নগদে প্রদান করি। সবগুলোই তো সাধারণভাবে ব্যবসায় ঘটে। তাহলে আমাদের সাধারণভাবে ব্যবসায় কোন জাবেদা ঘটে? বিশেষ জাবেদা। সাধারণভাবে ব্যবসায়িক এই জাবেদাগুলো হয়ে থাকে। তাহলে দেখো এই লিস্টে যেগুলো আছে, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, এগুলো হচ্ছে বিশেষ জাবেদা। 1 আর 2 ক নাম্বার উত্তর। আরেকটা তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে জাবেদা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। একটা হচ্ছে কি জাবেদা? বিশেষ জাবেদা, আরেকটা হচ্ছে প্রকৃত জাবেদা। এই জাবেদা হচ্ছে 2 প্রকার। খতিয়ান হিসাবের কোন ধরনের বই কারবারি লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস করে পৃথক শিরোনামের অধীনে সংক্ষিপ্তকারে স্থায়ীভাবে যে বইতে লিপিবদ্ধ করা হয় তাকে খতিয়ান বলে। হিসাবের চূড়ান্ত বা পাকা বই খতিয়ান। খতিয়ানের প্রতিটি শিরোনামকে হিসাব বলা হয়। খতিয়ানকে সব বইয়ের রাজা বলা হয়। লেনদেন, স্থায়ী ভাণ্ডার প্রভৃতি বলা হয়। ভাইয়া তাহলে আমরা এখানে অনেক তথ্য পেয়ে গেছি না? আমরা এখানে কি পেয়ে গেছি? অনেক তথ্য পেয়ে গেছি। প্রথমত বলছি কারবার লেনদেন সমূহকে শ্রেণীবিন্যাস। তাহলে খতিয়ান কিভাবে করে? শ্রেণীবিন্যাস আকারে খতিয়ান লিপিবদ্ধ করে। সংক্ষিপ্ত, খতিয়ানের আরেক নাম কি? সংক্ষিপ্ত করা। এবং খতিয়ান হিসাবের কি বই? স্থায়ী বই। হিসাবের স্থায়ী বই, চূড়ান্ত বই, ফাঁকা বই। এবং খতিয়ানকে কি বলা হয়? হিসাব বইয়ের রাজা। এবং এটা একটা স্থায়ী ভাণ্ডার। তাহলে এখানে উত্তর কী পাইলাম? যেটা স্থায়ী বই, যেটা পাকা বই, সেটাই প্রধান বই। তাহলে উত্তর সবগুলো। তারপর আরেকটা তথ্য জেনে রাখো, খতিয়ান সম্পর্কে। আচ্ছা, জাবেদা বা প্রাথমিক বই হতে লেনদেনসমূহ ফাঁকাফাঁকি বা স্থায়ীভাবে খতিয়ানে তোলা বা লিপিবদ্ধ করাকে খতিয়ান। খতিয়ান হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে টিচক, আরেকটা হচ্ছে জেরচক। একটা হচ্ছে টিচক, আরেকটা হচ্ছে জেরচক। এবং টিচক জেরচক নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করব। আচ্ছা, এরপর দেখো কিবরিয়া হতে পণ্য ক্রয় এর সঠিক জাবেদা কোনটি? কিবরিয়া হতে পণ্য ক্রয়। আমরা সাধারণত জাবেদাতে কি করি? সাধারণত জাবেদাতে যখন ধারে ক্রয় বিক্রয় করি তখন দেনাদারের বা পাওনাদারের নাম আসে। যেমন যদি ধারে ক্রয় করি তাহলে কি আসবে? ক্রয় হিসাব ডেবিট। তাহলে তখন কি আসে? নর্মালি ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট হয়। এবং তোমার যদি বাকিতে করে পাওনাদার হিসাব কি হয়? ক্রেডিট হয়। পাওনাদারের নাম থাকলে পাওনাদারের নাম বসে। যেমন এখানে কিবরিয়া আছে, তাহলে পাওনাদার কিবরিয়া হিসাব কি? ক্রেডিট। আর যদি নগদে করতাম তাহলে নগদান হিসাব ক্রেডিট। তাহলে এখন একটু খেয়াল করো, তোমার এইখানে পাওনাদার দেওয়া নাই, তোমার এই অপশনগুলোতে পাওনাদার দেওয়া নাই। তাহলে কি দেওয়া আছে? ক্রয় হিসাব। আচ্ছা, কিবরিয়া হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। নো, এটা তো হবে না। তারপরে ক্রয় হিসাব ডেবিট, কিবরিয়া হিসাব ক্রেডিট। ইয়েস, ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট। পাওনাদারের নাম আছে কিবরিয়া হিসাব। তাহলে এটাই উত্তর। তোমার সঠিক উত্তর কোনটা? এটা। মালিকানার সত্য হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? মনে রাখবা, মালিকানার সত্য হিসাব প্রধানত কয় প্রকার? একটা হচ্ছে সম্পদ, তারপরে ব্যয়, দায়, আয়, উত্তোলন। 5 প্রকার। আরেকটা তথ্য দিয়ে রাখি, তোমার হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাব 5 প্রকার: সম্পদ, দায়, আয়, উত্তোলন, তারপর ব্যয়।
কয় প্রকার হয়েছে? 5 প্রকার। সরি, দুতরফা দাখিলা পদ্ধতিতে হিসাবকে কয় ভাগে ভাগ করছে? 5 ভাগে। একটা হচ্ছে সম্পদ, তারপরে আরেকটা কি যেন, আচ্ছা ব্যয়, তারপরে আয়, দায়, মালিকানা সত্ত্ব। উত্তোলন এটা ব্যয়ের মধ্যে রাখছে। উত্তোলনকে কোথায় রাখছে? ব্যয়ের মধ্যে। আচ্ছা, তাহলে আমাদের এত কিছু জানার দরকার নাই। মালিকানা সত্ত্ব, তোমার এখানে জিজ্ঞেস করছে মালিকানা সত্ত্ব হিসাবসমূহ সর্বদা কোন জের প্রকাশ করে? সবসময় একটা টেকনিকে মনে রাখবা, সেটা কি? উৎসব। এই যে উৎসব ডেবিট। উৎসব সর্বদা স্বাভাবিক জের ডেবিট, আদম স্বাভাবিক জের সর্বদা ক্রেডিট। উৎসব হচ্ছে উত্তোলন, সম্পদ, ব্যয়, এটার স্বাভাবিক জের ডেবিট। তারপরে আদম, আয়, দায়, মালিকানা সত্ত্ব, এগুলো স্বাভাবিক জের সর্বদা ক্রেডিট। তাহলে উৎসব, এখানে দেখো সম্পদ, এটাকে তোমাকে জিজ্ঞেস করছে মালিকানা সত্ত্ব, তাহলে মালিকানা সত্ত্ব স্বাভাবিক জের ক্রেডিট, উত্তর হবে ক্রেডিট জের। মনে রাখবা, স্বাভাবিকভাবে তুমি এই টেকনিকে মনে রাখবা। উৎসব, উত্তোলন, সম্পদ, ব্যয়, স্বাভাবিক জের ডেবিট, আদম, আয়, দেয়, মালিকানা সত্ত্ব, স্বাভাবিক জের ক্রেডিট। তোমাকে মালিকানা সত্ত্ব না দিয়ে তো পরীক্ষার সময় আয়ও দিতে পারে। তোমাকে মালিকানা সত্ত্ব না দিয়ে কি দিতে পারে? আয় দিতে পারে। তখন আয় দিলে স্বাভাবিক জের ক্রেডিট, উত্তোলন দিলে স্বাভাবিক জের ডেবিট। তারপর দেখো, নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। তুমি নগদ প্রদান করছো, নগদে কোনো একটা পণ্য ক্রয় করছো, সেটা কি করছো? প্রদান করছো। তাহলে এমন লেনদেন দেখি তো আমরা আছে কিনা। আসবাবপত্র বিক্রয়, আর ভাই বিক্রি করছো, তুমি তো টাকা পাইছো। পাওনা আদায়, তুমি কারো কাছ থেকে পাবা, সেটা আদায় করছো, অর্থাৎ তুমি দেনাদার কাছ থেকে পাবা। কি বলছিলাম? দেনাদার আরেক নাম পাওনা, আর পাওনাদার আরেক নাম দেনা। মনে রাখবা। পণ্য বিক্রয় একই, তুমি পণ্য বিক্রি করছো, এখন কি টাকা পাইছো। ঋণ পরিশোধ, কিন্তু তুমি ঋণ নিয়েছিলা, সেটা কি করছো? পরিশোধ করছো, অর্থাৎ প্রদান করছো, টাকা প্রদান করছো। নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ হবে, তাহলে কোনটা? ঋণ পরিশোধ। এখানে একটু বিস্তারিত দেখো। আচ্ছা, এটা তো আমি এর আগেও দিয়েছিলাম ব্যাখ্যাটা, এখন আর তাহলে না দিই। নিচের তথ্যর ভিত্তিতে 18-19 উত্তর দাও। আচ্ছা, যাই হোক, নিচে কি তথ্য দিছে আমাদেরকে? চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য ক্রয় 8,000 টাকা। ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। তারপর ব্যাংক হতে উত্তোলন 5,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 15,000 টাকা। আচ্ছা, কন্ট্রাএন্ট্রি পরিমাণ। আচ্ছা ভাই, কন্ট্রাএন্ট্রি মানে কি? তাহলে কন্ট্রাএন্ট্রি হলো তোমার একই প্রতিষ্ঠানে তোমার এই যে ব্যবসা, এই ব্যবসাটার মধ্যে, আর এটা হচ্ছে ব্যাংক, ধরো এটা ব্যবসা, এটা ব্যাংক, হ্যাঁ। এই ব্যবসাটার মধ্যে যে ক্যাশ টাকাটা আছে তুমি ব্যাংকে ফাটাবা, আর ব্যাংকের মধ্যে যে টাকাটা আছে তুমি ক্যাশে আনবা। এই যে লেনদেনটা হয় না, এটাকে বলে কন্ট্রাএন্ট্রি। অর্থাৎ তুমি তোমার ক্যাশের টাকা ব্যাংকে জমা দিবা, ব্যাংকের টাকা ক্যাশে নিয়ে আসবা, এটাকে বলা হয় কি? কন্ট্রাএন্ট্রি। নগদ, এই জায়গা প্রতিষ্ঠানের মধ্যে নগদ ও ব্যাংক হিসাবের মধ্যে যে লেনদেন দেখানো হয় তাই কন্ট্রাএন্ট্রি। ঠিক আছে, মনে রাখবা। স্থানান্তর, টাকা স্থানান্তর, ব্যাংকের টাকা কোথায় নিয়ে যাওয়া? ক্যাশে, আর ক্যাশের টাকা ব্যাংকে, এটাকে বলা হয় কন্ট্রাএন্ট্রি। তাহলে দেখি আমাদের এমন লেনদেন, যেমন ব্যাংকে জমা দেওয়া হলো। আচ্ছা, ব্যাংক চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, তুমি পণ্য বিক্রি করে ফেলছো চেকের মাধ্যমে, সেটা তোমার পণ্য গেছে এবং ব্যাংকে টাকা ঢুকছে। তোমার এখানে নগদের সাথে কোনো কানেকশন নেই। শর্ত কি? নগদ এবং ব্যাংক। তাহলে ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকের মাধ্যমে কি হয়েছে? জমা দেওয়া হয়েছে। আচ্ছা, তাহলে তোমার এই ব্যাংক আর কি ব্যবসা, তোমার ব্যবসা থেকে কোথায় গেছে? নগদ টাকা ব্যাংকে গেছে, অবশ্যই এটা একটা কন্ট্রাএন্ট্রি। 5,000 টাকা কি ব্যাংকে জমা দেওয়া হলো, 10,000 টাকা কন্ট্রাএন্ট্রি। এরপর দেখো ব্যাংক হতে উত্তোলন,
তুমি ব্যাংক থেকে কি করছো, উত্তোলন করছো। তার মানে ব্যাংক থেকে ক্যাশ টাকা নিয়ে কোথায় নিয়ে গেছো, ব্যাংক থেকে টাকা তুলে ক্যাশে জমা রাখছো, নগদে রূপান্তরিত করছো। এটা একটা কি কন্ট্রাএন্ট্রি, ব্যাংক এবং নগদের মধ্যে কি হয়েছে, একটা লেনদেন হয়েছে। তারপর একটা চেকের মাধ্যমে পণ্য বিক্রয়, এটাও সেমভাবে তুমি কি করছো, তোমার পণ্য বিক্রি করার কারণে পণ্যটা চলে গেছে এবং চেকের মধ্যে কি পাইছো, ব্যাংকের মধ্যে তোমার টাকাটা ঢুকছে। তাহলে তোমার এখানে পণ্যর সাথে এই লেনদেনের মধ্যে নগদের কানেকশন নাই, পণ্য এবং ব্যাংক। তাহলে আমাদের কন্টেন্টই হবে 10,000 এবং 5,000, 15,000। উত্তর হবে কত, 15,000। লিজা স্টোরের ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ কত? আচ্ছা, তোমাকে এমন প্রশ্ন দিলে মনে রাখবা, তোমাকে যদি বলে ব্যাংক উদ্বৃত্ত, নগদ উদ্বৃত্ত, আমার এ সম্পর্কে একটা ভিডিও আছে একদম প্রথমে নর্মালি, ওই ভিডিওটা দেখলে আর ভালোভাবে বুঝতে পারবা। ওইখানে আছে দেখো। আচ্ছা যাই হোক, এখানে বলি নগদ উদ্বৃত্ত হচ্ছে কি তোমার প্রারম্ভিক নগদ, তারপর এবং তুমি যাবতীয় নগদ ক্যাশ টাকা যেগুলো জমা হয়েছে এবং নগদে যা যা ব্যয় হয়েছে, নগদে যা নগদ চলে গেছে এবং যা নগদ জমা হয়েছে। ধরো তোমার এটা কি ক্যাশ, এটা কি ক্যাশ বক্সে তোমার যে কোনো জায়গা থেকে ঢুকছে আবার এখান থেকে চলে গেছে। তাহলে যখন ঢুকবে তখন প্লাস, আর যখন চলে যাবে তখন মাইনাস। আচ্ছা, সেমভাবে একই ক্ষেত্রে ব্যাংকের ক্ষেত্রেও সেম, তোমার ব্যাংকে হিসাবে যখন আসবে তখন প্লাস, যখন চলে যাবে তখন মাইনাস। আচ্ছা, এখন আমরা আমাদের লেনদেনটা দেখি। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, চেকের মাধ্যমে কি করছো, পণ্য ক্রয় করছো। আচ্ছা, তারপর ব্যাংকে জমা দেওয়া হলো 10,000 টাকা। আচ্ছা, তারপর উত্তোলন করছো 5,000 টাকা, বুঝলাম। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 15,000 টাকা। তাহলে আমাদের 15,000 টাকা কি ব্যাংক হিসাবে ঢুকছে, ব্যাংক হতে উত্তোলন, ব্যাংক থেকে সরে আউট হয়ে গেছে, কেটে গেছে, নগদে রূপান্তরিত করে ফেলছো। তার ব্যাংকে জমা দেওয়া হলো, আবার ব্যাংকে ঢুকছে। চেকের মাধ্যমে পণ্য ক্রয়, আবার ব্যাংক থেকে কি কেটে গেছে, 8,000 টাকা ব্যাংক থেকে কেটে গেছে। তাহলে আমাদের এখানে উদ্ধৃতর পরিমাণ কি আসে? আচ্ছা, তাহলে উদ্ধৃত পরিমাণ হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো 10,000, 10, তারপরে পণ্য ক্রয় আমরা একটু যেগুলো আগে যোগ সেগুলো লিখতেছি। তারপর চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 15, ঠিক আছে 15। তাহলে 10, 15 হচ্ছে কত, 25। এরপর দেখো তোমার 8,000 এবং চেকের মাধ্যমে উত্তোলন 8,000 এবং 5,000। 8 5 কত, 7 5 11, 8 5 18, 9, 10, 11, 12, 13, 13,000। তাহলে তোমার 25 থেকে 13 বাদ দাও, 25 থেকে 13 বাদ দিলে কত থাকে, 5 থেকে 3 গেলে 2, 2 থেকে 1 গেলে 1। তাহলে তোমার কন্ট্রাক্টের পরিমাণ হচ্ছে 12,000। বুঝতে পারছো? সহজ হিসাব, তোমার যেগুলো ব্যাংকে জমা দিবা সেগুলো যোগ হবে, যেগুলো ব্যাংক থেকে চলে যাবে সেটা বিয়োগ হবে। তাহলে আমাদের ব্যাংকে জমা হয়েছে 25,000 এবং ব্যাংক থেকে চলে গেছে 8 5 13,000। এরপর কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? মজুরি একটা ব্যয়, বিজ্ঞাপন একটা ব্যয়, ভাড়াও একটা ব্যয়, কিন্তু উপভাড়া হচ্ছে একটা তোমার আয়। অর্থাৎ প্রতিষ্ঠানে তুমি একটা বিজনেস করতেছ, এই বিজনেসের মধ্যে তোমার কিছু খালি জায়গা আছে, সাপোজ এই খালি জায়গার মধ্যে তুমি কি করছো, আরও অন্য কাউকে ভাড়া দিচ্ছ, এটাকে বলা হয় উপভাড়া। অর্থাৎ তুমি একত ভাড়া কি করতেছো, বিজনেসটা চালাচ্ছ, তোমার দোকানটা একত ভাড়া, তার উপর তুমি আরও আরেকজনকে ভাড়া দিচ্ছ, এটাকে বলা হয় কি উপভাড়া। এটা একটা আয়। তাহলে কোনটি অন্য তিনটি হতে ভিন্ন? উপভাড়া হচ্ছে তোমার অন্য তিনটি হতে ভিন্ন।
জমি ক্রয় 50,000 টাকা ভুলবশত ডেবিট করা হয়েছে, এক্ষেত্রে কোন ধরনের ভুল হয়েছে? দেখো তোমার যখন মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয় লেনদেন করে ফেলবে বা মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয় লেনদেনে রূপান্তর করবে, এটাকে বলা হয় নীতিগত ভুল। তারপর ভুল কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নীতিগত ভুল, মূলধন জাতীয় লেনদেনকে মুনাফা জাতীয়, মুনাফা জাতীয় লেনদেনকে মূলধন জাতীয়। তাহলে তোমার জমি ক্রয়, এটা একটা মূলধন জাতীয় তোমার লেনদেন, কিন্তু তুমি এই মূলধন জাতীয় লেনদেনকে ক্রয় হিসাবে রূপান্তর করছো। তার মানে ক্রয় হিসাব হচ্ছে একটা মুনাফা জাতীয় হিসাব, কিন্তু তুমি এটাকে মূলধন জাতীয়কে ক্রয় হিসাবে রূপান্তর করছো। তাহলে মূলধন জাতীয়কে ক্রয় হিসাবে রূপান্তর করায় মুনাফা জাতীয় হয়ে গেছে। তার মানে নীতিগত ভুল সাথে আমাদের ম্যাচিং হয়ে যাচ্ছে। আরও কিছু তথ্য জেনে রাখো। ভুল প্রধানত 2 প্রকার, নীতিগত ভুল এবং কারণিক ভুল। কারণিক ভুল আরও কয় প্রকার? 4 প্রকার। বাদ পড়ার ভুল, লেখার ভুল, পরিপূরক ভুল, বেদাখিলার ভুল, এগুলোতে MCQ আসবে এবং তোমরা এগুলো পড়ে নিবা। তারপর রেওয়া মিলে কের দিকে বসে, রেওয়া মিলে কেরের দিকে বসে, এই যে টেকনিকটা দিছি এটা কাজে লাগাবা। উৎসব এবং কি আদম, এই টেকনিকটা কাজে লাগাইয়া তুমি রেওয়া মিলের সব কিছু সলভ করতে পারবা। ব্যাংক চার্জ, ব্যাংক চার্জ হচ্ছে একটা কি ব্যয়, বেতন একটা ব্যয়। ব্যাংক জমার সুদ, রপ্তানি শুল্ক, রপ্তানি শুল্ক একটা কি ব্যয়। ব্যাংক জমার সুদ, অর্থাৎ তুমি ব্যাংকে টাকা জমা দিছো, তার উপর তুমি সুদ পাইছো, তার মানে এটা একটা আয়। তাহলে ক্রেডিট দিকে বসে আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা ক্রেডিট দিকে বসে। তার মানে আমাদের উত্তর হবে কি ব্যাংক জমার সুদ। আশা করি বুঝতে পারছো। এরপর প্রশ্ন, নিচের তথ্যর ভিত্তিতে তোমার এই উত্তরগুলো দিতে হবে। আচ্ছা, তোমার মোট মুনাফা হচ্ছে 70,000 টাকা, বেতন 10,000 টাকা, ভাড়া 5,000 টাকা, প্রাপ্ত কমিশন 1,000 টাকা, ঋণপত্রের সুদ 500 টাকা, মূলধন হচ্ছে কত টাকা? 2 লক্ষ টাকা। তোমাকে বলছে পরিচালন মুনাফা কত। এই অঙ্ক করতে হলে তোমার অবশ্যই কী করতে হবে? আর্থিক অবস্থার বিবরণীটা ভালোভাবে শিখতে হবে। পরিচালন মুনাফা আমরা জানি মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। এটা হচ্ছে পরিচালন মুনাফার সূত্র, এটা মনে রাখবা। তাহলে মোট মুনাফা কত দেওয়া আছে? 70,000, এবং তোমার পরিচালন ব্যয় কী আছে? 10,000, 5,000 এবং ঋণপত্রের সুদ, 5,000, 10,000। তাহলে তোমার হয় 5,000, 10,000, 15,000। তাহলে 70,000 থেকে তোমার 15,000 বাদ দিলে আসে 10 থেকে 5 গেলে 5, 7 এখানে আছে 6, 6 থেকে 1 গেলে 5, 55,000। তোমার 55,000 টাকা হচ্ছে উত্তর। ঋণপত্রের সুদ এটা পরিচালন ব্যয় নয়, এটা হচ্ছে অপরিচালন ব্যয়। এটা হচ্ছে কি অপরিচালন ব্যয়, কিন্তু আমাদের পরিচালন মুনাফা বের করার জন্য কি লাগবে? মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। তাহলে আমরা পরিচালন মুনাফা পাবো, এবং পরিচালন মুনাফা থেকে মাইনাস অপরিচালন মাইনাস অপরিচালন ব্যয় প্লাস অপরিচালন আয় যোগ করলে আমরা নিট মুনাফা পাবো। তার মানে আমাকে এখানে তোমার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করতে বলছে। মালিকানা সত্ত্বের পরিমাণের সূত্র কি? মূলধনের সুদ, অতিরিক্ত মূলধন, নিট লাভ, নিট ক্ষতি, উত্তোলন, পণ্য উত্তোলন, উত্তোলনের সুদ, আয়কর, জীবন বীমা প্রিমিয়াম, সাধারণ সঞ্চিতি, এগুলো সবগুলো হচ্ছে তোমার উত্তোলনের সূত্রের অংশ। তাহলে সূত্রের মধ্যে আমাদের কি কি দরকার? মূলধন কত? 2 লক্ষ। মূলধন আমাদের 2 লক্ষ। মূলধন হচ্ছে 2 লক্ষ লিখলাম।
2 3 একক দশক শতক হাজার অযুত আরেকটা শূন্য লাগবে 2 লক্ষ। আমাদের আর কি দরকার? প্লাস অতিরিক্ত মূলধন আছে নাই, মূলধনের সুদ নাই, তারপরে আমাদের আর কি লাগবে? প্লাস নিট লাভ। কি নিট লাভ? নিট লাভের পরিমাণ আমরা বের করতে হবে। পরিচালন মুনাফা পাইছি কত? 55,000। 55,000 থেকে 55,000 থেকে কী করতে হবে? ঋণপত্রের সুদ 500 টাকা, প্রাপ্ত কমিশন 1,000 টাকা। তাহলে 1,000 টাকা বাদ দিলে আসে 54,000 টাকা। তাহলে দেখো তোমার মালিকানা সত্ত্ব পরিমাণের জন্য কী কী লাগবে? মূলধন প্লাস আমাদের নিট লাভ লাগবে। তাহলে আমরা পরিচালন মুনাফা পাইছি 55,000। পরিচালন মুনাফা কত পাইছি? 55,000। তারপরে 55,000-এর সাথে তোমার আরও কি লাগবে? নিট লাভের পরিচালন মুনাফার সাথে অপরিচালন আয় কী করা লাগবে? যোগ করা লাগবে। অপরিচালন আয় হচ্ছে তোমার 1,000 টাকা। অপরিচালন আয় 1,000 টাকা। আচ্ছা, 1,000 টাকা হলে তাহলে হয় 55,000 আর 1,000 হচ্ছে 56। ওকে, 56,000। তাহলে 56,000 থেকে আমাদের 500 মাইনাস করলে তাহলে আসে 55,500। তাহলে আমরা 55,500 কী করব? যোগ করব। 55,500 যোগ করব। তাহলে আমাদের উত্তর আসে 2,55,500। এই যে 2,55,500 হচ্ছে আমাদের উত্তর। কোনটি বিক্রিত পণ্যের ব্যয়? বিক্রিত পণ্যের ব্যয় জানতে হলে তোমাদের এই লিস্টগুলো মনে রাখতে হবে। বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য, নিট ক্রয়, ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ, তারপর মাইনাস সমাপনী মজুত পণ্য। তাহলে আমাদের কি কি দিছে? আমদানি শুল্ক, বিক্রয় পরিবহন, রপ্তানি শুল্ক, ব্যাংক চার্জ। বিক্রয় পরিবহন হচ্ছে একটা অপরিচালন ব্যয়, তারপর রপ্তানি শুল্ক অপরিচালন ব্যয়, ব্যাংক চার্জ রপ্তানি শুল্ক হচ্ছে পরিচালন ব্যয়, বিক্রয় পরিবহন ও পরিচালন ব্যয়, তারপরে ব্যাংক চার্জ এটা একটা পরিচালন ব্যয়। তারপরে আছে আমাদের আমদানি শুল্ক। আমদানি শুল্ক হচ্ছে তোমার বিক্রিত পণ্যের ব্যয়ের ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচের একটি অংশ। আরও কি কি আছে? ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি, এগুলো সব ক্রয় সংক্রান্ত প্রত্যক্ষ খরচ যা বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে রয়েছে। তাহলে আমাদের উত্তর হবে আমদানি শুল্ক। এরপর দেখো তোমার দেনাদার জিজ্ঞেস করছে, দেনাদার আর্থিক অবস্থার বিবরণীতে কোন অংশ বসে? আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে যা যা বসে একটু দেখো। হাতে নগদ, নগদ তহবিল, ব্যাংক জমা, দেনাদার, প্রাপ্য বিল, প্রাপ্য আয়, বকেয়া আয়, অব্যবহৃত মণিহার, এগুলো মুখস্থ রাখবা। অগ্রিম খরচ, সমাপনী মজুদ, স্বল্পমেয়াদী বিনিয়োগ, এগুলো হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী চলতি সম্পদে বসে। তাহলে আমাদের চলতি সম্পদে কি বসে? দেনাদার। চলতি সম্পদে কি বসে? দেনাদার বসে। এই টপিকগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে। উৎপাদন ব্যয় বলতে কোনটিকে বোঝায়? উৎপাদন ব্যয় সংক্রান্ত কয়েকটা সূত্র আছে। এই 4টা সূত্র তুমি যদি মনে রাখতে পারো তাহলে মোটামুটি কভার হয়ে যাবে। আরও যেগুলো আছে এগুলো দরকার হলে আমি দেব, তার মধ্যে আগে তুমি এগুলো দেখো। প্রথম হচ্ছে মুখ্য ব্যয় বা প্রধান ব্যয়। তাহলে মুখ্য ব্যয় বা প্রধান ব্যয় সমান সমান কি? প্রত্যক্ষ কাঁচামাল প্লাস প্রত্যক্ষ মজুরি প্লাস প্রত্যক্ষ অন্যান্য খরচ। প্রত্যক্ষ অন্যান্য কি হবে? খরচ হবে। তারপর কারখানা অথবা উৎপাদন উপরিব্যয়।
পরোক্ষ কাঁচামাল প্লাস পরোক্ষ মজুরি প্লাস পরোক্ষ খরচ। কারখানা ব্যয় অথবা উৎপাদন ব্যয় সমান সমান মুখ্য ব্যয় প্লাস কারখানা উপরিব্যয়। মোট ব্যয় সমান সমান উৎপাদন ব্যয় প্লাস প্রশাসনিক ব্যয় প্লাস বিক্রয় ব্যয়। এই সূত্রগুলো মনে রাখতে পারলে তোমার এমসিকিউর জন্য আর আটকাতে পারবে না। তাহলে উৎপাদন ব্যয় বলতে কি বোঝায়? কোনটার সাথে মিলে? প্রত্যক্ষ কাঁচামাল প্লাস মজুরি উৎপাদন ব্যয়। আমাদের উৎপাদন ব্যয়ের সূত্র এই উৎপাদন ব্যয়, যে উৎপাদন ব্যয় মুখ্য ব্যয় প্লাস কারখানা উপর ব্যয়, মুখ্য ব্যয় প্লাস কারখানা উপর ব্যয়, এই সূত্রটা হচ্ছে সঠিক। এরপর কোনটি প্রশাসনিক উপরিব্যয়? প্রশাসনিক উপরিব্যয়ের মধ্যে যেগুলো আছে বেতন, অফিসের ভাড়া, অফিস কর্মচারী বেতন, অফিস সংক্রান্ত অন্যান্য ব্যয়, ডাক ও তার, টেলিফোন, বিদ্যুৎ বিল, ছাপা, মণিহারি, যাতায়াত খরচ, আইন খরচ ইত্যাদি। তাহলে আইন খরচ হচ্ছে আমাদের উত্তর। পরিবারের স্থায়ী সম্পদ কোনটি? পরিবারের স্থায়ী সম্পদ নগদ অর্থ। ওইটা কি স্থায়ী সম্পদ সবসময় থাকে না? তাহলে আমরা লিস্টগুলো পড়ে নিই আগে। লিস্টগুলো কি আছে? বসতবাড়ি, জমি, আসবাবপত্র, তৈজসপত্র, তারপর যে টেলিভিশন, ফ্রিজ, কম্পিউটার, মোটরসাইকেল, গাড়ি, সেলাই মেশিন, আলমারি। তৈজসপত্র কি? এটা হচ্ছে হাঁড়ি পাতিল, হ্যাঁ, সিলভার জাতীয় জিনিস বা লোহা জাতীয় জিনিসকে বলে তৈজসপত্র। তাহলে এখানে আমাদের স্থায়ী সম্পদ কি? তৈজসপত্র। তারপর আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ করা হয় কোনটি? আয় ব্যয় বিবরণীতে লিপিবদ্ধ হয় তোমার মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, যা পরিবারের ক্ষেত্রে। তাহলে মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়, উত্তরটা হচ্ছে সঠিক 2 আর 3।